নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা মানুষ তো যারা, তারা সবাই কিন্তু দিনের শেষে তিনি খুব বিখ্যাত মানুষ হন বা যিনি হয়তো নিজের চারপাশে নিজের কাজটাই খুব মন দিয়ে করছেন, কিন্তু সাধারণ মানুষের অবধি তাদের কাজ পৌঁছচ্ছে না, সেরকম হোক। মানে সোকল যারা সেলিব্রিটি তারাই হন, বা যারা আটপৌরে জীবনে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনে শুধু অন্ন বস্ত্র বাসস্থান উপার্জন করছেন, তো তারাই হন। প্রত্যেকে দিনের শেষে আমাদের মানুষ হিসেবে শরীরের ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ক্লান্তি সব কিছুই থাকে। আর যারা এটা জয় করতে পারেন তারা যোগী, সাধক, তাদেরকে বলা হয় অতি বলা লাভ করেছে। সংসারের সমস্ত মোহমায়ার মধ্যে থেকে, সংসারের সমস্ত রুটিন যারা করেন, তাদের মধ্যে কিন্তু এই অতি বলা লাভ করাটা খুব ডিফিকাল্ট। তাদের এই শরীর ধারণ করলে তাদের সেই কষ্ট সাধন করতে হবে, সে মহাপুরুষই হন আর সাধারণ মানুষই হন। কিন্তু কিছু কিছু মানুষ তারপরেও লার্জার দ্যান লাইফ হন। কী করে হন? যে যারা নিজের শুধু আবর্তে, নিজের অন্ন বস্ত্র বাসস্থান, নিজের পরিবারটুকুর সাথে সাথে, ওইটুকুতে আবদ্ধ না থেকে তার সাথে সাথে বৃহত্তর ক্ষেত্রে নিজেকে সময় দিয়ে দেন, নিজের এফার্ট দেন, নিজের মেহনত দেন। শুধু আমি ভালো থাকবো বা আমার কাছের লোক ভালো থাকবে বা আমার বাড়ির লোক ভালো থাকবে, শুধু সেটাই নয়, আমার আশেপাশের সমস্ত মানুষ, আমার রাজ্য, আমার দেশ, এমনকি বিশ্বের যেখানে যত মানুষ আছে, তারাও যদি আমার দ্বারা এতটুকু উপকৃত হয়, তাদের যদি এতটুকু ভালো রাখতে পারি, সেটা করার চেষ্টা করেন। এবং সেটা করতে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিজেকে অনেকটা নেগলেক্ট করেন। কিভাবে নেগলেক্ট করেন? হয়তো সময় খাওয়া হচ্ছে না, সময় ঘুম হচ্ছে না, প্রপার রেস্ট হচ্ছে না। এই যে নিজের যে শরীরের দাবি, মনুষ্য শরীর ধারণ করার যে দাবি, সেইটাকে সাইডে সরিয়ে রেখে অন্যের জন্য করেন। যখন তারা এটা করেন, দিনের পর দিন করেন এবং সেই জায়গাতে পৌঁছন, একটা সার্বিকভাবে সবার উন্নতি সাধন করতে পারেন, তাদের তখন বলা হয় লার্জার দ্যান লাইফ একটা মানুষ। কিন্তু দিনের শেষে তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়, নিজের কষ্টটাকে তারা উপেক্ষা করেন এবং সেটা করতে পারেন বলেই এতক্ষণ ধরে যার এই সুবিশাল কর্মকাণ্ড আপনারা দেখলেন, সেই ধরনের কাজ তিনি করতে পেরেছেন। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যে 2 বার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সৈনী শাস্ত্রী। নমস্কার সৈনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। তোমার পাড়ে পিঙ্ক, আমার গায়ে পিঙ্ক, কম্বিনেশন আমাদের একদম ঠিকঠাক আছে। একদম। আচ্ছা, আমি আগে আমার প্রশ্নটা হচ্ছে, যে কথা শুরুতে বলছিলাম, তুমি লাস্ট কবে একটা গোটা দিন নিজের জন্য রেস্ট নিয়েছো? হ্যাঁ, সত্যি কথা রূপালী, সেইভাবে রেস্টটা নেওয়া হয় না। আমি মানে লাস্ট 50 ডেজ কোনো রেস্ট নিইনি। তো যাই হোক, এবার আজকে এমন একটা যোগ নিয়ে আমরা আলোচনা করব, যেটা হয়তো আগে আমি কখনো করিনি। একটা নতুন যোগ, হয়তো অনেকেই জানেন না যে এই যোগটা আপনাদের আছে, কিন্তু এই যোগে যারা জন্মগ্রহণ করে তাদের জীবনে অনেকটা সময় কিন্তু প্রচুর মানে ডিস্টার্ব আসে, স্ট্রাগল করতে করতে কেটে যায়। প্রচুর স্ট্রাগল থাকে তাদের লাইফে, মেন্টালি টার্বুলেন্সের মধ্যে দিয়ে তারা যায়, কনসেন্ট্রেশন প্রবলেমের মধ্যে দিয়ে তারা যায়, ইমোশনাল চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয়, প্লাস প্রফেশনাল লাইফে অল দ্য টাইম অবস্ট্রাকশন ফেস করতে হয়, ফিনান্সিয়ালি আনডেভেলপমেন্ট, সবসময় একটা ফিনান্সিয়ালি স্টাক, তারপরে এই যে ধরো প্রচণ্ড লোন, ডেপ্ট হয়ে যাওয়া, সেগুলোও কিন্তু এই গণ্ডযোগের কারণে হয়ে থাকে। এবং গণ্ডযোগে যখন একটা বাচ্চা জন্মায়, তখন দেখা যায় যে ওই যোগে জন্মানোর পরে প্রথম 1.5 থেকে 2 বছর তার কিন্তু একটা ফাড়া থাকে। মানে তার যে কোনো মুহূর্তে তার কোনো কঠিন অসুখ বা কিছু কারণে সে হয়তো খুব দুর্বল হয়ে জন্মালো, তার শরীরটা খুব দুর্বল থাকছে, তার হয়তো অনেক রকম সমস্যা থাকে। তো প্রথম জন্মানোর পরে প্রথম 2 বছর অবধি সেই বাচ্চাটার কিন্তু ফাড়া থাকে। অনেক সময় দেখা যায় গণ্ডযোগে জন্মানোর পর তার মাতা পিতারও কিন্তু ফাড়া থাকতে পারে, এবং সেই যোগে জন্মানোর প্রথম 9 বছরের মধ্যে মাতা অথবা পিতা কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। গণ্ডযোগটা হচ্ছে কি, যারা অশ্বিনী নক্ষত্রে জন্মেছে, যারা মঘা নক্ষত্রে জন্মেছে, যারা মূলা নক্ষত্রে জন্মেছে, যারা অশ্লেষা নক্ষত্রে জন্মেছে, যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মেছে এবং যারা রেবতী নক্ষত্র, তাদেরই কিন্তু এই গণ্ডযোগটা হয়। কখনো কখনো আদ্রা নক্ষত্রেও গণ্ডযোগ হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা প্রত্যেক মাসে 2টো করে চতুর্দশী তিথি পাই, একটা পূর্ণিমার আগে আর একটা হচ্ছে অমাবস্যার আগে।
যারা চতুর্দশী তিথিতে জন্মাচ্ছে এবং ঠিক অমাবস্যার আগের দিন বা অমাবস্যার আগে যে চতুর্দশী তিথিটা পড়ছে, সেই চতুর্দশী তিথিতে কেউ হয়তো অশ্লেষা নক্ষত্রে জন্মালো, কেউ হয়তো মূলা নক্ষত্রে জন্মাচ্ছে, কেউ দেখা যাচ্ছে অশ্বিনী নক্ষত্রে, কেউ আদ্রা নক্ষত্রে, কেউ রেবতী নক্ষত্রে, তখন গণ্ডযোগটা তৈরি হচ্ছে। আমি আদ্রা নক্ষত্রে জন্মালাম মানেই যে আমার গণ্ডযোগ হলো তা কিন্তু না। আমি অশ্বিনী নক্ষত্রে জন্মালাম মানেই আমি গণ্ডযোগ তৈরি হলাম তা না, কারণ অশ্বিনী নক্ষত্র কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব। এরা প্রচণ্ড মেধাবী হয়, এরা প্রচণ্ড ব্রেনি হয়, এরা প্রচণ্ড ভালো লেখাপড়ায় হয়, কিন্তু মেন ঘটনাটা হচ্ছে যে যদি চতুর্দশী তিথি মানে চতুর্দশী তিথি যতক্ষণ থাকছে মানে লাস্ট করছে ওই পিরিয়ডের মধ্যে যদি সেটা অমাবস্যার আগে জন্মায়, সেটা কিন্তু পূর্ণিমা না, অমাবস্যার আগে যে চতুর্দশী তিথিটা পড়ছে, মানে চতুর্দশী তিথি কমপ্লিট হলে অমাবস্যা শুরু হচ্ছে, ওই চতুর্দশী তিথিতে যদি কেউ এই 7টা নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে জন্মাচ্ছে, তাহলে গণ্ডযোগ তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কিরকম, তার চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকতে হবে। গণ্ডযোগ কখন ফর্ম করছে, যখন চন্দ্রের উপর রাহুর দৃষ্টি, মানে শুধুমাত্র অমাবস্যার আগে চতুর্দশী হলেই হবে না, তার সাথে চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকতে হবে। আচ্ছা, হয়তো দেখা গেল তার চন্দ্রের উপর রাহুর দৃষ্টি মানে রাশির উপর রাহুর দৃষ্টি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রবির উপর রাহুর দৃষ্টি রয়েছে, এবং এখানে চন্দ্রটা অ্যাফ্লিক্টেড বাই নেগেটিভ প্ল্যানেটস, যেমন ধরো চন্দ্রকেতু সহযোগে রয়েছে, চন্দ্র রাহু সহযোগে রয়েছে, গ্রহণ দোষ হয়ে রয়েছে, হ্যাঁ গ্রহণ দোষ তৈরি হয়ে রয়েছে, রাহুর দৃষ্টিযুক্ত হয়েছে, অথবা শনির দৃষ্টিযুক্ত বীজযোগ, তখন কিন্তু তার প্রপার গণ্ডযোগটা ফর্ম করলো। আমাকে তাহলে বলো যে এই যে গ্রহণ দোষটাও গণ্ডযোগের একটা জায়গাতে আছে, বিষযোগও সে হচ্ছে মানে চন্দ্র রিলেটেডই, চন্দ্রর সাথে শনি একসাথে থাকলে সেটা বিষযোগ তৈরি হয়, মানে যতটা আমি একদম ঠিক বলেছো, একদম একদম। আর বীজযোগ হচ্ছে রবি শনি একসঙ্গে থাকলে অথবা চন্দ্র শনি একসঙ্গে থাকলে, অথবা চন্দ্রের উপর শনির দৃষ্টি অথবা রবির উপর শনির দৃষ্টি, তখন একটা তখন পার্শিয়াল বীজযোগ তৈরি হলো। এটাও কিন্তু অনেকে জানেন না, এই যে একটা পার্শিয়াল বীজযোগ, অনেকে আমাকে বলেন যে আমার তো রবি শনি আলাদা, তাহলে আমার বীজযোগের প্রভাব আমাকে ফেস করতে হচ্ছে কেন? অ্যাকচুয়ালি আপনারা জানেন না যে ওটা কিন্তু পার্শিয়াল বীজযোগ, এবং পার্শিয়াল যখন হয় তখন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা 60 থেকে 70% তার এফেক্ট কিন্তু ফেস করি, এবং দেখতে হবে শনির রবির উপর শনির দৃষ্টি আছে কিনা। ডাইরেক্ট হয়তো রবি শনি একসঙ্গে নেই। আরেকটা জিনিস বলি, যেটা অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে যে একই ঘরে রবি এবং শনি রয়েছে, সেটাও পার্শিয়াল বলা হয়, কিন্তু শনি হয়তো দেখা গেছে শনির ডিগ্রি 12 ঠিক এবং রবি 29 ডিগ্রিতে রয়েছে, তখন কিন্তু রবির থেকে শনির দূরত্বটা অনেকটা ডিগ্রি ওয়াইজ, তখন কিন্তু এটা ফুল তৈরি হলো না, তখন কিন্তু এটা পার্শিয়াল হয়ে গেলে। একই ঘরে অবস্থান করলেও ভেরি নিয়ারেস্ট তারা নেই, ভেরি নিয়ারেস্ট মানে উইদিন 10 ডিগ্রিজের মধ্যে একটা গ্রহকে থাকতে হবে, যদি উইদিন 10 ডিগ্রিজের মধ্যে না থাকছে তাহলে কিন্তু সেটা পার্শিয়াল বীজযোগ হয়ে গেল। তার মানে বীজযোগ মানে কি, মেন্টালি ডিস্টার্ব, কনসেন্ট্রেশন ইস্যু, তারপরে মানসিকভাবে একটা চ্যালেঞ্জ সবসময়, তো ইমোশনাল চ্যালেঞ্জ, তারপরে পিতার সঙ্গে একটা সমস্যা, বয়োজ্যেষ্ঠ গুরু সমান পিতার সমান পিতার সমতুল্য যারা তাদের সঙ্গে সবসময় একটা সমস্যা বা অশান্তি, তো বা মতানৈক্য, ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু তখন একটু হলেও কমে গেল। ওকে, হবে, প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করবে, কারণ একই ঘরে রয়েছে, একই রাশিতে রয়েছে। তাহলে আমি একটু অন্য জিনিস জিজ্ঞেস করছি, ধরো একই ঘরের মধ্যে আমার বৃহস্পতি রয়েছে, আর যা রয়েছে তার বৃহস্পতি আর রাহু রয়েছে, তাহলে গুরুচণ্ডাল হলো। এবার এই গুরুচণ্ডাল ধরো এই ডিগ্রির এই অতটা ডিফারেন্সে হলো, তাহলে সেটাও কি পার্শিয়াল হবে? বসে আছে একজন 5 ডিগ্রিতে, হ্যাঁ, তাহলে সেটা পার্শিয়াল হয়ে যাচ্ছে। তখন পার্শিয়ালটা জানতাম না, পার্শিয়াল হচ্ছে, এবং তার কিন্তু গুরুচণ্ডাল দোষ রয়েছে, এটা গুরুচণ্ডালই দোষ, কারণ একটা রাশির মধ্যে আছে, কিন্তু এফেক্টটা তো 30% হলেও কম হবে, 30% হলেও কম হচ্ছে, এবং তার কিন্তু সঠিক প্রতিকার আছে। ইভেন যাদের ফুল গুরুচণ্ডাল দোষ, যাদের ফুল বীজযোগ, তাদেরও যেমন প্রতিকার করা যায়,
থ্রু বিভিন্ন পুজো, থ্রু বিভিন্ন রুদ্রাক্ষ থেরাপি, থ্রু বিভিন্ন স্টোনস, অনেক ধরনের রেমেডিস আছে, সেটাকেও কাটানো সম্ভব। একদমই ভয় পাবেন না আমার বীর্যোগ আছে মানে আমার জীবন শেষ, আমার গ্রহণ দোষ সোহিনী শাস্ত্রী আছে মানে আর ভয় পাওয়ার জায়গাটা এখন আর আমাদের নেই, এই ব্যাপারটা নিশ্চিত, এতদিনে দর্শক সেটা বুঝে গেছে। যাই হোক, আমি তো চেষ্টা করি যে আমার বেস্ট লেভেলে তাদেরকে মানে রেমেডি দিতে। যাই হোক, নাম্বার 2 হচ্ছে যেটা আজকে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে গণ্ডযোগ নিয়ে। তো সুতরাং আমরা ওই অমাবস্যার আগে চতুর্দশী, অমাবস্যার আগে যে চতুর্দশী তিথি, এবং যদি রবির উপর শনির দৃষ্টি বা রাহু দৃষ্টি চন্দ্রের উপর, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তখন এই গণ্ডযোগটা ফর্ম করবে। এবং জন্ম সময়টা যদি এই সময়টা হয় তবে গণ্ডযোগ দোষ হবে, মানে ধরো লুনার ইয়েতে মানে আমরা যেটা বলি চতুর্দশী তিথি, এবং সেটা হচ্ছে অমাবস্যার আগে যে চতুর্দশী তিথিটা, ওই পুরো চতুর্দশী তিথির মধ্যে যে কোনো সময় যদি এই নক্ষত্র জন্মগ্রহণ করছে এবং তার সঙ্গে যদি জন্মচক্রে চন্দ্র খারাপ থাকে, চন্দ্র মেন হচ্ছে চন্দ্র, অশ্বিনী নক্ষত্র আর একটা আদ্রা না, অশ্বিনী নক্ষত্র, মূলা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রেবতী নক্ষত্র, মঘা নক্ষত্র, অশ্লেষা এবং জ্যেষ্ঠা। এর মধ্যে কিছু তো তোমার দেবাড়িগণের কারণ হয়। হ্যাঁ, দেবাড়িগণ তো আছে। অশ্বিনী নক্ষত্র দেবগণ, সেটা বলছি দেবগণের ক্ষেত্রেও এটা হতে পারে, আমি সেটাই ভাবছি। দেবগণের ক্ষেত্রেও হতে পারে। দেখো, দেবগণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গণ, তারপরেই আমরা বলি মনুষ্যগণ, তারপরে হচ্ছে রাক্ষসগণ গণ হিসাবে। এবং দেবগণের মানুষদের অনেক রকম, কারণ দেবগণের মানুষরা ধরো প্রচণ্ড ধৈর্যশীল হয় এবং যথেষ্ট বুদ্ধি সম্পন্ন হয় এবং প্রত্যেকটা জিনিস বিবেচনা করে ভাবে। কিন্তু দেবগণ মানেই যে সব কিছুতেই তারা সব কিছু করছে তা না, অনেক সময় তারা রাগীও হয়, কারণ দেবতারাও প্রচণ্ড রাগী ছিলেন। কখনো কখনো হঠকারী সিদ্ধান্তও দেবগণেরা নিয়ে ফেলেন। কিন্তু হ্যাঁ, আমরা কি যে দেবগণের সাথে বিবাহ ক্ষেত্রে প্রচণ্ডভাবে ডিপেন্ড করে দেবগণ, কারণ দেবগণের সঙ্গে যদি মনুষ্যগণের বিয়ে হয় সেখানে কিন্তু দে উইল বি হ্যাপি। এখানে যদি দেবের সঙ্গে রাক্ষসের হয় তখন একটা অশান্তি, এবং মনুষ্যর সঙ্গে রাক্ষস হলেও তখন কিন্তু শারীরিক প্রবলেম আসছে। তো অনেক রকম ব্যাপার থাকে। তো যাই, রাক্ষসের সাথে রাক্ষস হলে দেব দানাদান না, তাদের মধ্যে কি হবে বলে তো একটা জিনিস আমি বলি, রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ হলে তাদের মধ্যে হয়তো প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, সবকিছু, কিন্তু দুজন দুজনকে বোঝার যে সেন্সটা, দুজন দুজনকে বোঝার যে বোধটা, সেটা কিন্তু থাকছে। দুজন দুজনকে ভালো করে বুঝতে পারছে। যেমন দেবগণ দুজন দুজনকে কিন্তু বোঝে। দুজন মনুষ্যগণের বিয়ে হচ্ছে, তখন দুজন দুজনকে ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারছে, রিয়েলাইজ করতে পারছে। কিন্তু সেটা যখনই অপর গণের সঙ্গে হয়ে যাচ্ছে, তখন ইন্টারগণ যখন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন একটা গন্ডগোল তো হচ্ছে। তো যাই হোক, এবার আসবো গণ্ডযোগে। প্রথমত হচ্ছে অশ্বিনী নক্ষত্র কারণ, এবং তিনি অমাবস্যার চতুর্দশী তিথিতে জন্মেছেন এবং তার চন্দ্র কোনো কারণে ড্যামেজ রয়েছে, তার গণ্ডযোগ রয়েছে জন্মছকে। তাকে কি কি প্রবলেম ফেস করতে হবে জীবনে? প্রথমত বলি পড়াশোনার চ্যালেঞ্জ। একটা গণ্ডযোগ নিয়ে যখন একটা মানুষ জন্মায় তখন তার একাডেমিক লাইফটা কিন্তু প্রচুর প্রচুর ডিস্টার্ব থাকে, তার কনসেন্ট্রেশন সমস্যা থাকে। নাম্বার 2 হচ্ছে যে তার স্মৃতিশক্তি কম থাকে, এবং একটা বাচ্চার আমরা দোষ বলি, এটাকে কিন্তু গণ্ড দোষ, এটা যোগ কিন্তু গণ্ড দোষ। যেমন কালসর্প দোষও বলি, আবার মাঙ্গলিক দোষও বলা হয়, আবার অনেক সময় অনেকে যোগ বলা। যোগ মানে দুটো যোগ হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা দোষ। কারণ অনেক সময় দেখবে যে অনেক ভালো যোগও আছে, আবার অনেক খারাপ যোগ। তো গণ্ডযোগটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন, এবং অনেকে ইদানিং, যেহেতু অ্যাস্ট্রোলজিটা এখন প্রচন্ড অ্যাডভান্স হচ্ছে, এবং একটা জিনিস সুপালি খুব ভালো লাগে যে এখন কিন্তু প্রচুর মানুষ আছে যারা জ্যোতিষশাস্ত্রকে বিলিভ করে। ঠিক, ইদানিং আমি মানে খুব রিসেন্ট টাইম মিট করেছি কিছু সায়েন্টিস্ট, এবং তাদের সঙ্গে যখন কথা হচ্ছে তখন তারা কিন্তু ডিনাই করতে পারলো না সাবজেক্টটাকে। একজন আছেন যে তিনি রাশিয়াতে থাকেন এবং তিনি ইন্ডিয়ান, কিন্তু তিনি বহু বছর রাশিয়ায় থাকেন এবং সেখানকার একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে উনি পড়ান, এবং উনি হচ্ছেন কেমিস্ট্রির অধ্যাপক। চিন্তা করতে পারেন, উনি কিন্তু সায়েন্স নিয়ে, কিন্তু ওনার বক্তব্য যে না, অ্যাস্ট্রোলজিকে আমি কিন্তু ডিসবিলিভ করি না, অ্যাস্ট্রোলজি আমি মানি, কারণ ওনার প্রকৃত নলেজ আছে বলে উনি নলেজ আছে। একদম, তুমি একদম পারফেক্ট ওয়ার্ড ইউজ করেছো, ওনার প্রকৃত নলেজ আছে এবং উনি কিন্তু জানেন অ্যাস্ট্রোলজি। বলছে না, আমি অ্যাস্ট্রোলজিকে ডিসবিলিভ করি না। হতে পারে যে আমি হয়তো খুব বেশি পুজো আর্চা করছি না, বা আমি হয়তো কোনো কিছু করছি না, কিন্তু অ্যাস্ট্রোলজিকে আমি কিন্তু ডিসবিলিভ করব না। কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু আমাকে অনেক ছোটোবেলায় উনি একটা ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন,
বলছে আমার বাবা মাকে একজন পণ্ডিত যা যা বলে দিয়েছিল আজ কিন্তু আমার জীবনে তাই ঘটেছে। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমি কিন্তু সেটা ফিল করি। সুতরাং আমার খুব ভালো লাগলো যে উনি বাইরে থাকেন, উনি একজন মানে অধ্যাপক প্লাস উনি গবেষণাও করছেন। তো যখন উনি অ্যাস্ট্রোলজিটাকে সমর্থন করছে, যাই হোক, তো ওটা একটা বলতে পারি যারা প্রকৃত শিক্ষিত তারা করবেন। হ্যাঁ, আমার মতে যারা প্রকৃত শিক্ষিত এবং যারা জ্যোতিষ শাস্ত্রটাকে বোঝে, জ্যোতিষ শাস্ত্রটাকে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিকে বুঝবে। এবং অজ্ঞতা থাকলে তাদের মনে একটা প্রেজুডিস মনে হবে, মানে জ্যোতিষশাস্ত্র মানে এই যে বিজ্ঞাপনে দেখছি এই মারণ উচ্চাটন বশীকরণ করে দেবো, সেটা নয়, হয় না, কখনো মিসগাইডেড হয় না। প্রচুর মানুষ আছেন যারা হয়তো এই ধরনের বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে যান, কিন্তু একটা জিনিস বলি, ভাগ্য চেঞ্জ করা এত সহজ নয়। ভাগ্য বদলানো কখনোই সম্ভব নয়, রাতারাতি সম্ভব, কিন্তু রাতারাতি সম্ভব নয়। তার জন্য সময় লাগে, তার জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করে করতে হয়। কিছুটা হলেও আপনি যা পৃথিবীতে নিয়ে এসেছেন তা আপনাকে ফেস করতে হবে, কিন্তু সেটাকে মিনিমাইজ করা সম্ভব, সেটাকে উন্নতি করা সম্ভব। সেখানে আপনারও পরিশ্রম দরকার, আর সেখানে একজন প্রকৃত জ্যোতিষীর বিচার এবং তার প্রকৃত রেমেডি এবং তার পরিশ্রম, তার অনেস্টি এবং তার সঙ্গে আপনার পরিশ্রম, তবেই কিন্তু আপনি ফল পাবেন। ব্রিলিয়ান্ট শব্দ বললে, তার অনেস্টি। সৈনিধি, এই বিষয়টা নিয়ে না আমরা আজ গণ্ডদোষ নিয়ে কথা বলি, একদিন না এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে সত্যি কথাই কথা বলার আছে। মানুষকে বিভ্রান্ত করে বলে, যারা সঠিকভাবে জ্যোতিষ চর্চা করে তাদের সম্বন্ধে মানুষের মনে সংশয় তৈরি হয়, বিষয়টা সম্বন্ধে সংশয় তৈরি হয়। কারণ দেখো, আমি যেহেতু বহু বছর ধরে প্র্যাকটিস করছি, বহু বছর ধরে জ্যোতিষ চর্চায় আছি, যার জন্য আমি ধরো এখন সত্যি কথাই বলতে সারা বিশ্বের প্ল্যাটফর্মে রয়েছি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষের সঙ্গে, থ্রু অনলাইন, থ্রু অফলাইন, কারণ অত দূর থেকে তাদেরও আসা সম্ভব নয়, আর আমারও সব দেশে যাওয়া পসিবল নয়। কিন্তু এখন সব কিছু এত ইজি যে থ্রু অনলাইন, তারপরে থ্রু ভিডিও কল, থ্রু অফলাইন, অনেক সময় প্রচুর মানুষের সঙ্গে আমার মানে কথা বলি, সব মানুষের সঙ্গে আমার যোগাযোগ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অনেক মানুষ অনেক সময় ভ্রান্ত হয়েছে, এবং তাদের এক্সপিরিয়েন্স যখন তারা বলে তখন খুব খারাপ লাগে। তারা হয়তো প্রচণ্ড শিক্ষিত, তারা তাদের ফিল্ডে যথেষ্ট ভালো চাকরি করছেন, তাদের ফিল্ডে তারা যথেষ্ট শক্তিশালী, যেহেতু এই সাবজেক্টটা জানে না, ফলে তাদেরকে যা বলা হয়েছে তারা কিন্তু বিশ্বাস করেছে। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সেই জায়গাটা নেই, এটাতে মানে প্রপার জায়গাটা বুঝতে হবে, প্রপার জায়গাটাকে ইউটিলাইজ করতে হবে, তবেই জিনিসটা হবে। আচ্ছা, এবার আমরা গণ্ডদোষ নিয়ে যেটা আলোচনা করছিলাম, এবার কি হয়, গণ্ডদোষ যখন অশ্বিনী নক্ষত্রে বা ধরো মঘা নক্ষত্রে বা মূলা নক্ষত্রে তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা মানুষ, একটা বাচ্চা জন্মানোর পর প্রথম 11 বছর অবধি তাকে প্রচুর সাফার করতে হয়। প্রথম 2 বছরে তার একটা শারীরিক ফাড়া থাকে, তার একটা আয়ু ফাড়া থাকে। 11 বছর পর্যন্ত তার অসম্ভবভাবে একটা মেন্টালি চ্যালেঞ্জ হতে পারে, তার মধ্যে একটা ইমোশনাল চ্যালেঞ্জ আসতে পারে, তার মধ্যে টিচিং প্রবলেম আসতে পারে, তার কনসেন্ট্রেশন প্রবলেম আসতে পারে, পড়াশোনার প্রতি তার মন নাও থাকতে পারে। এবং যারা গণ্ডযোগে জন্মায়, খারাপ লাগে, তারা খুব ছোট বয়স থেকে পিতা মাতার ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে। কারণ গণ্ডযোগে জন্মেছে একটি বাচ্চা, তার হয়তো কিছু বছরের মধ্যেই পিতা মাতার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, অথবা পিতা অথবা মাতার মধ্যে কেউ একজন সাডেন পৃথিবী ছেড়ে চলে গেলেন, ডেথ হয়ে গেল, তখন সে কিন্তু কোনো একজনের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং গণ্ডযোগটা কিন্তু খুব একটা ভালো যোগ না, এটা ভেরি ইনঅসপিসিয়াস যোগ। যদি কারোর গণ্ডযোগ থাকে, আমি বলবো অবশ্যই এটার একটা সলিউশন তাদের দরকার আছে। নিশ্চয়ই। এবার আমরা আসবো যখন গণ্ডযোগটা ফর্ম হচ্ছে আদ্রা নক্ষত্রে, এবং এই আদ্রা নক্ষত্র কিন্তু মিথুন রাশিতে 6 নম্বর নক্ষত্র, এবং এই আদ্রা নক্ষত্র হচ্ছে নাম্বার 6 এবং রাহুর নক্ষত্রে নরগণ। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট হয়, এদের প্রচন্ড ব্রেন শার্প হয়, এরা ছোটবেলার থেকে প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়, এবং বড় হয়ে এদের মধ্যে বেশিরভাগই একটু কমার্শিয়াল ব্যাপারগুলো এরা ভাবনা চিন্তা করে, ভালো ব্যবসা, ভালো অর্থনৈতিক ইনকাম এবং ভালো লাক্সুরিয়াস লাইফ লিড, এগুলো কিন্তু এরা পছন্দ করে। এবং এদের মধ্যে ছোটবেলার থেকে একটা চাহিদা থাকে, এবং এরা কিন্তু পরিশ্রমী হয়, এবং কোনো একটা সময় গিয়ে মানে 30 বছর বয়সের পর এদের জীবনের গ্রাফটা কিন্তু ধীরে 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 উঠতে থাকে, এবং সেটা কিন্তু 48 থেকে 49 অবধি সেই গ্রাফটা কিন্তু মানে রিমেন করছে। এবার ঘটনাটা হচ্ছে
যে ওই আদ্রা নক্ষত্রে জন্মালো যাদের জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ সব কিছু আছে, যারা প্রচণ্ড বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, কিন্তু দেখা গেল এই নক্ষত্র জন্মানোর পরেও তাদের গণ্ডযোগ তৈরি হলো, কারণ সে আমাবস্যার চতুর্দশী তিথিতে জন্মেছে এবং তার চন্দ্র ড্যামেজ, চন্দ্রের সঙ্গে রাহু রয়েছে বা চন্দ্রের উপর রাহুর নক্ষত্র, এবং চন্দ্র হয়তো একটি খারাপ ঘরে অবস্থান করে আছে, যেমন লগ্নের দ্বিতীয় ভাব, লগ্নের ষষ্ঠ ভাব, লগ্নের সপ্তম ভাব, লগ্নের অষ্টম ভাব অথবা দ্বাদশ ভাব। যতই আমরা বলি এইগুলো যেমন কিছু ক্ষেত্রে বেনিফিট দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো বেনিফিট দেয় না, এরা ম্যালিফিক। কারণ মারকভাবে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন কিন্তু কিছু না কিছু ধাক্কা তোমাকে লাইফে দিয়ে যাবে। সুতরাং এই আদ্রা নক্ষত্রে যখন গণ্ডযোগ হচ্ছে তখন কিন্তু তাদের তিনটে দিক থেকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মেন্টালি, আরেকটা হচ্ছে ফিনান্সিয়ালি সারা জীবন তাদের কিছু না কিছু সমস্যা ফেস করতেই হবে, শারীরিক তাদের কিছু না কিছু সমস্যা ফেস করতেই হবে, এবং তার সঙ্গে হচ্ছে অত্যধিক টেনশন, অত্যধিক অ্যাংজাইটি, অত্যধিক স্ট্রেস, যেটা ছোট বয়স থেকে আপনা এসে, এবং এরা না খুব ইলিউশনের মধ্যে থাকে, প্রচন্ড এরা কাল্পনিক জগতের মধ্যে ঢুকে যায়, মানে দিবাস্বপ্ন দেখতে থাকে, এবং যখন সেই দিবাস্বপ্নটা এদের জীবনে ফুলফিলমেন্ট হয় না তখন ডিপ্রেশনে চলে যায়, তখন ডিপ্রেশন, অবভিয়াসলি তখন এরা টোটালি ডিপ্রেশন, রিয়ালিটির বাইরে আকাশ কুসুম ভাবছি, তারপরে আমার নিজে যতটা ক্ষমতা আমি যতটা করতে পারবো কিন্তু আমি তার বাইরে গিয়ে অনেক কিছু ভাবছি, তখন সেটা দিবাস্বপ্ন হয়ে যাচ্ছে। এরপর আমি আসবো যারা জন্মাচ্ছেন রেবতী নক্ষত্রে, যারা জন্মাচ্ছেন অশ্লেষা নক্ষত্রে, যারা জন্মাচ্ছেন জ্যেষ্ঠা নক্ষত্রে, এবং রেবতী হচ্ছে 27 নম্বর নক্ষত্র, অশ্লেষা হচ্ছে 9 নম্বর নক্ষত্র, এবং জ্যেষ্ঠা হচ্ছে 18 নম্বর নক্ষত্র। নক্ষত্রের অধিপতি হচ্ছেন কিন্তু স্বয়ং বুধ, এবং এরা কিন্তু যথেষ্ট চালাক চতুর হয়, এরা কিন্তু ইন্টেলিজেন্ট হয় যদি বুধের প্লেসমেন্ট ভালো থাকে জন্মছকে, তাহলে এরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, পড়াশোনার প্রতি ছোটোবেলার থেকে একটা ন্যাক, পড়াশোনার প্রতি এদের একটা ইচ্ছা, সব কিছু কিন্তু এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু দেখা যায় শুধুমাত্র গণ্ডদোষের কারণের জন্য এদের জীবনে 11 বছর থেকে 24 বছর বয়স অবধি বাধা। 11 ইয়ার্স, মানে বাবা মা অনেক সময় এসে বলে যে আমার ছেলে মেয়ে ক্লাস 3-তে, ক্লাস 4-এ, ক্লাস 5-এ কিছু বলতেই হয়নি, খুব ভালো রেজাল্ট করছে, আমরা যা বলছি শুনছি, কিন্তু এখন আমরা যা বলছি আমাদের এগেনস্টে চলে যাচ্ছে। কেন? মানে পড়াশোনার ওই মূল ভিতের জায়গাটাই, সেই মূলের ভিতের জায়গাটায় ডিউ টু গণ্ডদোষ কিন্তু কেটে যাচ্ছে। তখন যখন আমি ভালো করে জন্মছকটা অ্যানালাইসিস করছি তখন দেখছি সে গণ্ডযোগে জন্মেছে, এবং যে কারণের জন্য হি অর শি ইজ সাফারিং। ঠিক, তো এই জায়গাগুলো মানে হয়। এবার যেহেতু আজকে আমি মানে দেখো রূপালী, সব কিছু তো ডিটেলসে আলোচনা করা সম্ভব না, কারণ আমাদের হাতে টাইমটা কম, কিন্তু আশা করি মানুষরা কিছুটা বুঝতে পারলেন যে গণ্ডযোগ হলে কি কি প্রবলেম হয়। গণ্ডযোগে জন্মালে তার মেনলি কিন্তু পড়াশোনার জায়গাটা, তার মেনলি কিন্তু মেন্টালি জায়গাটা, এবং তার অর্থনৈতিক, এই তিনটে নিয়ে কিন্তু তাকে সারা জীবন কম বেশি সাফার করে যেতে হবে। ক্রাক্স অফ দ্য ম্যাটার হলো, তার মানে আমরা সবাই এইটুকু অন্তত জানি যে কোন তিথিতে জন্মেছি, তো সেটা যদি চতুর্দশী হয় অমাবস্যার আগে, এবং কোন নক্ষত্র সেটা আমরা জানি, তো সেক্ষেত্রে আমার চার্টে আর বিষযোগ আছে কি না, গণ্ডদোষ আছে কি নেই, সেগুলো নিজে এক্সপেরিমেন্ট না করে আমার মনে হয় সবসময় উই শুড বি ইন সেফ হ্যান্ডস। তো ডক্টর সোহিনী শাস্ত্রী যেটা বারবার আমাদের অ্যাসিওর করছেন যে যদি সমস্যা নিয়ে আসা হয় তাহলে তার প্রতিকার আছে, তার রেমেডি আছে, সেটার সমাধান আছে, কিন্তু সেটা যদি পুষে রাখা হয়, খুব সত্যি কথা যে একটা বাচ্চার 11 বছর বয়স থেকে 24 বছর বয়স অবধি পড়াশোনার সময়টাই যদি ঘেটে যায়, সেইটার উপর ভিত করে সে আগামী দিনে ক্যারিয়ার করবে, গোটা লাইফটা দাঁড়িয়ে থাকবে তার উপরে। কিন্তু ওইটুকু যদি আমরা আমাদের ওই নেগলিজেন্সের জন্য না যাব, হয় কি হয় না, না হয় না গিয়ে কি হবে, এই পরীক্ষা নিরীক্ষাতে কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্টের টোলটা কিন্তু আমাদের পরের প্রজন্মকে দিতে হয়। তাই আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় একটা বাচ্চা, জ্যোতিষশাস্ত্র যে কারণে ডক্টর সোহিনী শাস্ত্রী যেটা বারবার বলেন, পুরোটা বদলানো যায় না, তাহলে কেন আমরা জ্যোতিষীর কাছে যাব? একটা হচ্ছে সমস্যার প্রতিকার করতে, যেটা 100% হতো সেটা যদি 20% এনে দাঁড় করে 80% থেকে বাঁচবো, আর ওই যে জিনিসটায় সমস্যা আছে সেই দিকটা না গিয়ে যেটা দিয়ে গেলে আমার সাকসেস আসবে সেই রাস্তাটায় গিয়ে যাব। আমার মনে হয় প্রত্যেক
প্রত্যেকটা বাচ্চার কী নিয়ে পড়াশুনো করবে এবং কী প্রফেশনে যাবে সেইটা বোঝার জন্য সবার আগে একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নেওয়া ভীষণ জরুরি। তাহলে এক বাবা মা ইচ্ছে করে একটা পেশায় পাঠালো, যাকে হয়তো ইঞ্জিনিয়ার হতে পাঠালো, সে হয়তো খুব অসম্ভব ভালো পেইন্টার বা সিঙ্গার হতে পারতো, আর যে নাচ গান করছে সে হয়তো দেখা গেলো খুব ভালো ফটোগ্রাফার হতে পারতো। এই ক্ল্যাশটা হবে না, প্রত্যেকে শুরু থেকেই সঠিক দিশাটা পাবে। ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। আসুন কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি অভিজিৎ চৌধুরী। আমি 2019 থেকে ম্যামকে দেখাচ্ছি এবং ম্যামের কাছে আমি যে কটা সমস্যা নিয়ে এসেছিলাম আমার প্রতিটা সমস্যার সমাধান ম্যাম করে দিয়েছেন এবং আমি তাতে খুব খুশি, উপকৃত হয়েছি। আজকে আমি আমার ভাইকেও নিয়ে এসেছি এবং আমি আমার ছেলেকেও খুব রিসেন্ট নিয়ে আসবো এবং আমার বিশ্বাস যে ম্যাম প্রত্যেকটা সমস্যার সমাধানই ম্যাম করে দিতে পারবেন এবং আমাদেরকে খুব ভালো গাইডেন্স ম্যাম দিয়েছেন, আগেও দেবেন। এবং আমি আমার প্রতিটা বন্ধু বান্ধব এবং আমার প্রত্যেকটা যারা ইভেন সহকর্মীও আছেন তাদেরকে প্রত্যেককেই আমি বলতে চাই যে ম্যামের কাছে তারা গাইডেন্সের জন্য আসতে পারেন। ম্যামের কাছে খুব সুন্দর গাইডেন্স তারা পাবেন এবং তাদের লাইফটাও, জীবনটাও খুব স্মুথলি তারা কাটাতে পারবেন। ডক্টর সৈনী শাস্ত্রীর এই যে শুনছেন, সারা দিন ধরে হয় অনলাইন করছেন কনসালটেন্সি অথবা অফলাইন চেম্বার করছেন। কলকাতাতে ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন, উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন এবং আরও বেশি সুবিধে হচ্ছে উনি অনলাইন কনসালটেশনও করেন। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নাম্বার আছে সেই নাম্বারে অথবা মেল আইডিতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। সৈনীদি, আজকের মতন তো সময় শেষ, কিন্তু আলোচনা প্রচুর বাকি আছে। প্রচুর বাকি আছে। আমরা কোনো আবার একটা পর্বে ফিরবো এরকমই কিছু একটা ভালো আলোচনা নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।